দেশ নিয়ে তো কত ছবিই আঁকা যায়। আবার কবিরা ছবির সাথে দেশকে তুলনাও করে থাকেন। অনেকেই বলেন যে আমাদের দেশটা ছবির মতো সুন্দর। কিন্তু কবি আবু হেনা মোস্তফা কামাল একটু অন্যরকম করে একটা বিশেষ ছবির সাথে আমাদের দেশটা তুলনা করেছেন। আর এই বিষয়টা দেখা যাবে ছবি কবিতায়। কবিতাটা বুঝতে হলে তোমাদের মাথায় রাখতে হবে যে কবিতাটা কখন রচিত হয়েছে। এটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে 'আপন যৌবন বৈরী' এই কাব্যগ্রন্থটি প্রকাশ হয় ১৯৭৪ সালে। অর্থাৎ বইয়ের অধিকাংশ কবিতা ১৯৭২ সালে বা ৭৩ সালে আর কিছুটা ৭৪ সালেও রচিত হয়েছিল। তার মানে ১৯৭১ সালে আমরা যখন সদ্য স্বাধীনতা প্রাপ্ত হয়েছি, সেই সময়ের প্রেক্ষিতেই কিন্তু এই কবিতাটি রচিত। আর কবিতা বোঝার জন্য এই সময়কালটা মনে রাখা খুবই জরুরি। তাহলে চলো দেখা যাক কবিতায় কি বলেছে। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অর্থাৎ কবি আবু হেনা মোস্তফা কামাল সবার উদ্দেশ্যে, বিশেষ করে পরের অংশে আমরা বুঝতে পারবো যে বিদেশি পর্যটকদের উদ্দেশ্যে এই কবিতাটি বলছেন যে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ছবির মতো দেশে একবার বেরিয়ে যান। কিন্তু কেন তিনি এই আমন্ত্রণ জানিয়েছেন যে এই দেশে কেন একবার ঘুরে যাওয়া জরুরি সেটা বোঝা যাবে আরেকটু পরেই। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্কিন কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। অর্থাৎ কবি এখানে বলেই রাখছেন যে আমাদের দেশটা হয়তো সেরকম আকর্ষণীয় না। বিদেশি পর্যটকরা যেরকম ইউরোপ, আমেরিকা ঘুরে অভ্যস্ত, সেরকম কোনো সুন্দর জায়গা হয়তোবা আমাদের নেই। আর এখন আমরা আমাদের দেশকে উন্নয়নশীল বলে জানি। কিন্তু ৭১ এর পর কিন্তু একেবারেই অনুন্নত একটা দেশ ছিল আমাদের বাংলাদেশ। ভীষণ দরিদ্র একটা দেশ ছিল। কাজেই এই দেশে হয়তোবা তাদের মতে দেখার কিছু নাও থাকতে পারে। কিন্তু তারপরও কবি আমন্ত্রণ জানাচ্ছেন যে, আপনাদের কাছে যে দামি, দামি ডলার আছে বা মার্ক বা স্টার্লিং এগুলো সবই আমেরিকা এবং ইউরোপের মুদ্রা। কাজেই তিনি বলতে চাচ্ছেন যে, এই দামি মুদ্রা খরচ করে আপনি যদি একবার এই দেশে আসেন, যে জিনিসটা আপনি জানতে পারবেন বা শিখতে পারবেন, তার তুলনায় ওই যে ক্যালিফোর্নিয়া, ডালাস বা মেমফিস এই শহরগুলো একেবারেই শিশুতোষ অর্থাৎ তুচ্ছ। আর এই প্রতিটা শহরই যুক্তরাষ্ট্রে অবস্থিত ভীষণ উন্নত শহর এবং সব দিক থেকে সমৃদ্ধ এই শহরগুলো কিন্তু ক্যালিফোর্নিয়া, ডালাস, মেমফিস এগুলো। কিন্তু তারপরও এই জায়গাগুলো আমাদের দেশের কাছে ভীষণ তুচ্ছ। কেন তিনি বলেছেন যে এত উন্নত জায়গাগুলো আমাদের দেশের কাছে কেন নিতান্তই নগণ্য, সেই ব্যাখ্যাও আমরা এরপরে জানতে পারব। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আবারও কবি আমন্ত্রণ জানাচ্ছেন যে এই ছবির মতো দেশে একবার বেরিয়ে যান। আপনি অনেক রকম রং পাবেন। আসলে প্রতিটা রঙই যে আমাদের বিভিন্ন বিষয় প্রতিনিধিত্ব করে, সেই জিনিসটা তিনি বলতে চেয়েছেন যে ভীষণ রঙের ব্যবহার করা হয়েছে এই ছবিটা আঁকতে। আগেই বলেছি এই যে ছবির যখনই তিনি বলছেন এটা কিন্তু আসলে আমাদের দেশটাকে বোঝানো হচ্ছে। কাজেই এই যে ছবির মতো দেশকে তিনি দেখে যেতে বলেছেন। আরেকটা কথা তিনি এখানে বলেছেন যে শিল্প মানেই নকল, নয় কি? অ্যারিস্টটল একটা কথা বলেছিলেন যে শিল্পের সংজ্ঞা কি? শিল্প বা আর্টকে তিনি বলেছেন অনুকরণ। বাস্তবের অনুকরণই হচ্ছে শিল্প। কিন্তু এই কবি এই যে শিল্পের সাথে আমাদের দেশটাকে তুলনা করেছেন, এই শিল্পটা কোনো অনুকরণ বা নকল নয়। এটার প্রতিটি উপাদানই অকৃত্রিম বা ভীষণ রকম সত্য। অর্থাৎ আমাদের বাস্তব জীবনের প্রতিটা উপকরণ নিয়ে এই ছবিটা নির্মিত হয়েছে। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটা ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। এই অংশে তিনি আরো স্পষ্ট করে বলেছেন যে, আপনাদের আমি খুলেই বলছি যে এই ছবিটা সম্পূর্ণ নতুন করে সাজানো হয়েছে। তার মানে ১৯৭১ এর পরে যে সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি দেশ, সেটি কিন্তু এত সহজে যে আমরা এখন যেরকম সাজানো গোছানো দেখি অনেকটাই, সেরকম কিন্তু ছিল না। যুদ্ধ-বিধ্বস্ত একটা দেশ। কাজেই সব দিক থেকে অগোছালো একটা অবস্থা ছিল। কখনো বিশৃঙ্খলা ছিল। মানুষের মনে অনেক সময়ই ক্ষোভ হতো যে, এত আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেলাম অথচ প্রত্যাশাটা যেন ঠিক পূরণ হচ্ছে না। এই যে একটা ক্ষোভ
হতাশা বা অর্থনৈতিক একটা ভঙ্গুরতা এই সবকিছু মিলিয়ে দেশটার অবস্থা কিন্তু ভীষণ নাজুক ছিল। এবং এটাই কবি উল্লেখ করতে চেয়েছেন যে সদ্য সাজানো একটা ছবির মতো এই দেশটাকে তিনি বোঝাতে চাচ্ছেন। খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা। কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। কবি বলেছেন ৩০ লক্ষ কারিগর দিয়ে এই ছবিটা নির্মিত হয়েছে। বোঝাই যাচ্ছে যে আমাদের যে ৩০ লক্ষ শহীদকে আমরা হারিয়েছি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাস ধরে, সেই দীর্ঘ ৯ মাস ধরে এই ছবিটা রচিত হয়েছে। অর্থাৎ প্রতিটা শহীদের আত্মত্যাগ ধীরে, ধীরে ৯ মাস ধরে এই ছবিটা গড়ে তুলেছে। আর এই ছবিটার তত্ত্বাবধানে ছিলেন একজন আর্য বংশোদ্ভূত শিল্পী, অর্থাৎ ভীষণ সম্মানিত একজন ব্যক্তি। ধরে নেওয়া যায় যে এখানে হয়তো তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুঝিয়েছেন। যদিও অতটা স্পষ্ট নয়। তবে যেহেতু একজন শিল্পীর তত্ত্বাবধানে ৩০ লক্ষ শহীদ আত্মত্যাগ করেছেন আর ছবিটা গড়ে তুলেছেন, কাজেই এটা আমরা ধরে নিতে পারি। আর তারপরে তিনি বলেছেন যে ভ্যান গগ, অর্থাৎ নেদারল্যান্ডের একজন বিখ্যাত শিল্পী, যিনি ছবিতে বিশেষ রং ব্যবহারের জন্য ভীষণ বিখ্যাত ছিলেন। তার অনেক বিখ্যাত ছবি আছে। তো ওই শিল্পীর উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে ওই ভ্যান গগও রঙের এমন ব্যবহার দেখেননি। যদিও এখনো জায়গায়, জায়গায় এই ছবিটার রং কাঁচা। তার মানে ওই যে আগেই বলেছি যে এখনো আমাদের দেশটা ঠিকমতো গুছিয়ে উঠাতে পারেননি আমাদের দেশের জনগণ। তো ওই প্রসঙ্গটা তিনি এখানে বলেছেন যে এখনো অনেক জায়গায় রং কাঁচা। আর দেখুন, এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। তিনি বোঝাতে চাচ্ছেন যে এই ছবিটা আঁকতে নরমুন্ড বা মানুষের মাথার খুলি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমাদের উপরে যে ভীষণ রকম অত্যাচার গেছে, গণহত্যা চালানো হয়েছে এই ৯ মাস ধরে, সেই জিনিসটা তিনি বুঝিয়েছেন যে নরমুন্ডের ব্যবহার করে বা মানুষের মাথার খুলি ব্যবহার করে এই ছবিটা আঁকা হয়েছে। আর এর ভিতরেও একটা সাজেশন আছে। সাজেশন মানে তো পরামর্শ, আমরা সবাই জানি। কিন্তু শিল্পের সাজেশন একটু অন্যরকম অর্থ বহন করে। অর্থাৎ কোনো ছবি দেখার পরে আমাদের মনে যে একটা বিশেষ চিন্তার উদয় হয়, সেটাই হচ্ছে ওই ছবির সাজেশন। যেমন ধরো একটা ছেলে আইসক্রিম হাতে খুব খুশি মনে দৌড়াচ্ছে। তো ওই ছবিটা দেখে আমাদের মনে হতে পারে যে বাহ! শৈশব কত সুন্দর। মানুষ যখন বড় হতে থাকে তখন এই যে শৈশবের আনন্দগুলো বিলীন হতে থাকে। তো এই যে একটা চিন্তা, একটা ছবি দেখে আমাদের মনে আসতে পারে, এই বিষয়টা হচ্ছে ওই ছবির সাজেশন, বা যেকোনো শিল্পীরই একটা এরকম সাজেশন থাকে বা একটা মেসেজ থাকে, যেটাকে ওই শিল্পের বা আর্টের থিম বলা হয়। তো এই যে নরমুন্ডের ব্যবহার, যেটা কিনা আত্মত্যাগের প্রতীক বা আমাদের উপরে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে সেই বিষয়টার প্রতীক। তো এই জিনিসটাই এই ছবির মতো দেশের থিম, বা এটা একটা সাজেশন, যেটা পর্যটক যখন দেখতে আসবে এই ছবিটা, তখন তিনি বুঝতে পারবেন যে এই দেশের উপরে আসলে কিরকম একটা সময় গেছে বা দেশটার ইতিহাসটা কি, সেটা তিনি এক নিমেষেই বুঝতে পারবেন। আর এই বিষয়টার জন্যই, এই ইতিহাসটা জানানোর জন্যই মূলত তিনি পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছেন এই ছবির মতো দেশে ঘুরে যেতে। কারণ একবার যখন সে ঘুরে যাবে, সে এই দেশের ছবি দেখে বা দেশের যে যুদ্ধ-বিধ্বস্ত একটা অবস্থা, সেটা দেখেই আমাদের ইতিহাসটা, আমাদের ভীষণ সংগ্রামের ইতিহাস, আমাদের আত্মত্যাগের ইতিহাস, আমাদের শোষণের ইতিহাস, সবকিছু এক নিমিষে বুঝতে পারবেন। আর তিনি কিন্তু মাঝখানে একটা লাইনে বলেছিলেন যে তিনি পর্যটন দপ্তরের অন্যতম প্রধান। অর্থাৎ তার মতো অনেকেই যারা এই দেশের ইতিহাস মানুষদের জানাতে চায়, বিশেষ করে দেশের বাইরের মানুষদের, বিদেশি পর্যটক বা বিদেশি নাগরিকদের, সেটা বোঝানোর জন্য তিনি বলেছিলেন, "আমি পর্যটন দপ্তরের অন্যতম প্রধান।" অর্থাৎ আমি আপনাদের জানাতে চাই যে আমাদের দেশটা ঘুরে দেখলে বা দেশে একবার ভ্রমণ করলে আপনারা কি জানতে পারবেন। আর আসলে কি জানা উচিত। আর এই বিষয়টাকেই আমরা ছবি কবিতার থিম বলতে পারি। অসম্ভব সুন্দর এই কবিতাটির রচয়িতা আবু হেনা মোস্তফা কামাল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমরা শিখে রাখবে। আর কবিতার বিষয়বস্তু কিন্তু একেবারেই সহজ। শুধু তোমাদের মনে রাখতে হবে যে স্বাধীনতার পরে
যেকোনো দেশই যখন সদ্য স্বাধীনতা লাভ করে তখন কিন্তু তার অবস্থাটা ভালো থাকে না। তো ওই পরিস্থিতিটা তোমাদের বুঝে নিতে হবে। কারণ এটাই এই কবিতার বর্ণনা যখন করবে তোমরা বা পরীক্ষার খাতায় লিখবে, এভাবেই তোমাদের উপস্থাপন করতে হবে। যে ওই যুদ্ধ বিধ্বস্ত অবস্থা যখন আমাদের দেশে ছিল ওই সময়ের প্রেক্ষিতে লেখা হয়েছে এই কবিতাটি। আর ওই সময়ে এই দেশটাকে একটা ছবির সাথে তুলনা করেছেন। যে ছবিটা আঁকার সময় ব্যবহার করা হয়েছে মানুষের মাথার খুলি বা রক্তের মতো গাঢ় রং, যে রংটা ভ্যান গগের মতো বিখ্যাত শিল্পীও কখনো দেখেননি। এই বিষয়গুলো মনে রাখলেই কবিতাটা থেকে যেকোনো সৃজনশীল প্রশ্নের উত্তর অ্যান্সার করা খুব সহজ হবে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো।